সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সত্যজিৎ রায় রচিত যখন ছোট ছিলাম বইটির চতুর্থ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। উত্তর কলকাতা থেকে দক্ষিণে চলে আসার ফলে বাপের দিকের আত্মীয় স্বজনের সঙ্গে যোগ কমে গেলেও ধন দাদু আর ছোট কাকা প্রায়ই আসতেন আমাদের বাড়ি। দাদু তখন কোনান ডয়েলের গল্প উপন্যাস বাংলায় অনুবাদ করছেন। পোশাকে সাহেবি ভাব, বরকতালির দোকান থেকে স্যুট করান, বিকেলে বাড়ি থেকে বেরোলে টাই পরে বেরোন। ট্রামের মান্থলি টিকিট আছে, সপ্তাহে অন্তত 3 দিন আসেন আমাদের বাড়ি। ভবানীপুরে থাকতেই দাদুর মুখে শুনেছিলাম পুরো মহাভারতের গল্প, এক এক দিনে এক এক পরিচ্ছেদ। একটা বিশেষ ঘটনা দাদুকে দিয়ে অন্তত 4 বলিয়েছি। তখন আমার মনে হতো মহাভারতের সেটা সবচেয়ে গায়ে কাটা দেওয়া ঘটনা। সেটা হলো কুরুক্ষেত্র যুদ্ধে জয়দ্রথ বধ। জয়দ্রথ কৌরবদের দিকের বড় যোদ্ধা। অর্জুন অনেক চেষ্টা করেও তাকে মারতে পারেনি। আজ সে প্রতিজ্ঞা করেছে জয়দ্রথকে না মারতে পারলে সে নিজে আগুনে পুড়ে মরবে। এই প্রতিজ্ঞার কথা কৌরবরাও শুনেছে। যুদ্ধ হয় সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবু ডুবু। তখনও পর্যন্ত অর্জুন কিছু করতে পারেনি। এমন সময় অর্জুনের সারথি কৃষ্ণ মন্ত্র বলে চারিদিক অন্ধকার করে সূর্যকে ঢেকে দিলেন। কৌরবরা দিনের শেষ ভেবে ঢিলে দিল, আর সেই সুযোগে অর্জুন জয়দ্রথের মাথা উড়িয়ে দিল এক বাণে। কিন্তু এখানেও মুশকিল। জয়দ্রথের বাবা রাজা বৃদ্ধক্ষত্র ছেলের জন্মের সময় দৈববাণী শুনেছিলেন যে যুদ্ধক্ষেত্রে তার ছেলের মাথা কাটা যাবে। শুনে তিনি অভিশাপ দিয়েছিলেন যে কাটা মুন্ডু মাটিতে পড়লেই যে ফেলেছে তার নিজের মাথা চৌচির হয়ে যাবে। এটা জানা ছিল বলে কৃষ্ণ অর্জুনকে সাবধান করে দিয়েছিলেন, দেখো জয়দ্রথের কাটা মাথা যেন মাটিতে না পড়ে, তাহলে তোমার মাথাও ফেটে যাবে। অর্জুন তাই এক বাণে জয়দ্রথের মাথা কেটে সেটা মাটিতে পড়ার আগেই পরপর আরও 6টি বাণ মেরে সেটা শূন্যে উড়িয়ে বহুদূর নিয়ে গিয়ে ফেলে দিল জয়দ্রথের তপস্যারত বুড়ো বাপ বৃদ্ধক্ষত্রের কোলে। বৃদ্ধক্ষত্র নিজের ছেলের মাথা কোলে দেখেই চমকে উঠে দাঁড়ানো মাত্র কাটা মাথা মাটিতে গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার নিজের মাথা ফেটে চৌচির হয়ে গেল। দাদুর কাছে যেমন মহাভারতের গল্প শুনতাম, তেমনি ছোট কাকার কাছে শুনতাম ভূতের গল্প। এই ছোট কাকার বিষয়ে অল্প কথায় বলা মুশকিল, কারণ ঠিক ছোট কাকার মতো আরেকটি মানুষ আর আছে কিনা সন্দেহ। ছোট কাকা মাস্টারি করতেন সিটি স্কুলে। খাটো ধুতি, ঢোলা হাতা পাঞ্জাবি, কাঁধে চাদর, হাতে ছাতা আর পায়ে ব্রাউন ক্যাম্বিসের জুতো দেখলে পেশাটা আন্দাজ করা যেত। ছোট কাকা বিয়ে করেননি। একা মানুষ বলেই বোধহয় ছোট কাকার কাজ ছিল হেঁটে বা বাসে পালা করে চতুর্দিকের আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেয়া। আমার বিশ্বাস আমাদের বিরাট ছড়ানো রায় পরিবারের সবাইকে একমাত্র ছোট কাকাই চিনতেন। মজার মানুষের স্বপ্নগুলো মজার হয় কিনা জানি না। ছোট কাকার স্বপ্নের কথা শুনে তাই মনে হতো। একবার স্বপ্ন দেখলেন এক জায়গায় খুব জাঁকিয়ে কীর্তন হচ্ছে। কিছুক্ষণ শুনে বুঝলেন গানের কথা শুধু একটি মাত্র লাইন, সত্য বেগুন জলে। কিভাবে এই লাইনটা গাওয়া হচ্ছিল সেটাও ছোট কাকা নিজে গিয়ে শুনিয়ে দিয়েছিলেন। আরেকটা স্বপ্নে দেখলেন কলকাতার রাস্তায় প্রসেশন বেরিয়েছে, মানুষের নয় বাঁদরের। তাদের হাতে ঝান্ডা, আর তারা স্লোগান দিতে দিতে চলেছে, তেজ চাই তেজ চাই, আফিংয়ে আরো তেজ চাই। আত্মীয়দের অনেককেই ছোট কাকা তার নিজের দেওয়া নামে ডাকতেন। শুধু তাই না, তাদের বিষয়ে কিছু বলতে গেলেও সেই নামেই বলতেন। বারবার ছোট কাকার মুখে শুনে শুনে সেসব নাম আমাদের চেনা হয়ে গিয়েছিল। আমরা জানতাম ডিডাক্স হচ্ছে ধন দাদু, ভোরোইড হচ্ছে মেজো পিসে মশাই, ওয়াং হচ্ছে ধন দাদুর মেয়ে তুতু পিসি, গোগ্রিল হচ্ছে ধন দাদুর ছেলে পানু কাকা। ছোট কুসুমপুয়া আর বড় কুসুমপুয়া হলো আমার পিসতুতু বোন নিনিদি আর রুবিদি। বজ্রবৌঠান হচ্ছেন মা, নুলমুলি হচ্ছি আমি। কখন কেন কিভাবে এই নামকরণ হয়েছে তা কেউ জানে না। একবার জিজ্ঞেস করছিলাম পিসেমশাইয়ের নাম ভোরোইট কেন হলো। তাতে ছোট কাকা গম্ভীরভাবে জবাব দিয়েছিলেন, উনি খুব ভোরে ওঠেন তাই। নিজে বাড়াবাড়ি রকম ধার্মিক না হলেও
সাধু সন্ন্যাসীদের সম্পর্কে ছোট কাকার একটা স্বাভাবিক কৌতূহল ছিল। তাদের জীবনী পড়তেন, আর জীবিতদের মধ্যে যাদের উপর ছোট কাকার শ্রদ্ধা ছিল তারা শহরে এলেই তাদের সঙ্গে গিয়ে দেখা করে আসতেন। তিব্বতী বাবা, ত্রৈলঙ্গ স্বামী, বিজয়কৃষ্ণ গোস্বামী, সন্তদাস বাবাজি, রামদাস কাঠিয়া বাবা, এইসব সাধুদের সম্বন্ধে কত গল্পই না শুনেছি ছোট কাকার কাছে। একা মানুষ, নিজের ধান্দায় থাকেন, অল্পেই সন্তুষ্ট। তাই ছোট কাকাকেও মাঝে মাঝে একরকম সন্ন্যাসী বলেই মনে হতো। তাছাড়া ওর কিছু বাতিক ছিল, যেটা সাধারণ মানুষের মধ্যে বড় একটা দেখা যায় না। মুখে গ্রাস নিয়ে 32 বার চিবোনোর কথা তো আগেই বলেছি। সকালে মুখ ধোবার সময় বেশ কিছুক্ষণ চলত নাক দিয়ে জল টেনে মুখ দিয়ে বার করা। এটার নাম ছিল নাকি মুদ্রা। এটা ছাড়া কাকি মুদ্রা বলেও একটা ব্যাপার ছিল, সেটা যে কি তার মনে নেই। বিকেলে সবাসন করে শুয়ে থাকতেন বেশ কিছুক্ষণ, আর তারপরেই ছাতা নিয়ে বেরিয়ে পড়তেন। খাওয়া, বিশ্রাম, কাজ, বেড়ানো, গল্প করা, সব কিছুরই ফাঁকে ফাঁকে চলত ছোট কাকার ডায়েরি লেখা। এটা জোর দিয়ে বলতে পারি যে এমন ডায়েরি কেউ কোনোদিন লেখেনি। এতে থাকতো সকালে কাগজে পড়া জরুরি খবরের শিরোনাম থেকে শুরু করে প্রতি ঘন্টায় কি করলেন, কি পড়লেন, কি খেলেন, কোথায় গেলেন, কি দেখলেন, কে এলো, সব কিছুর বিবরণ। ট্রেনে করে বাইরে গেলে ইঞ্জিনের কি টাইপ সেটাও লিখে রাখতেন। ইঞ্জিনের যে শ্রেণী বিভাগ হয় সেটাও ছোট কাকার কাছেই প্রথম জানি। এক্সপি, এইচপিএস, এসবি, এইচপি, এসব হলো টাইপের নাম। তখনকার দিনের কয়লার ইঞ্জিনের গায়ে সেটা লেখা থাকত। কোথাও যেতে হলে ছোট কাকা স্টেশনে হাজির হতেন হাতে খানিকটা সময় নিয়ে, কারণ কামরায় মাল তুলেই ঝট করে গিয়ে ইঞ্জিনের টাইপ জেনে আসতে হবে। যদি কোনো কারণে দেরি হয়ে যেত তাহলে প্রথম বড় জাংশন এলেই কামরা থেকে নেমে সে কাজটা সেরে আসতেন। এই ডায়েরি লেখা হতো 4 রকম রঙের কালিতে, লাল, নীল, সবুজ আর কালো। একই বাক্যে 4 রকম রঙই ব্যবহার হচ্ছে। এই নমুনা ছোট কাকার ডায়েরিতে অনেক দেখেছি। এই রং বদলের একটা নিয়ম ছিল, তবে সেটা কোনোদিনই আমার কাছে খুব পরিষ্কার হয়নি। এইটুকু জানতাম যে প্রাকৃতিক বর্ণনা সবুজ কালিতে লেখা হবে, আর বিশেষ্য হলে তাতে লাল কালি ব্যবহার হবে। যেমন আজ তুমুল বৃষ্টি, মানিকদের বাড়ি যাওয়া হলো না। এই যদি হয় দুটো পরপর বাক্য, তাহলে প্রথমটা লেখা হবে সবুজ কালিতে, দ্বিতীয়টার প্রথম দুটো কথা হবে লাল, আর বাকিটা কালো কিংবা নীল। খাটের উপর চৌকি, আর তার উপরে কালি কলমের দোকান সাজিয়ে যখন ভীষণ মনোযোগ দিয়ে ছোট কাকা ডায়েরি লিখতেন, তখন সেটা হতো একটা দেখবার মতো জিনিস। এখানে ডায়েরির আরেকটা জিনিসের কথা না বললেই নয়। ছোট কাকা পেটুক না হলেও খেতেন খুব তৃপ্তি করে। রোজ এ বাড়ি ও বাড়ি গিয়ে চা খাওয়ার ব্যাপারটা ছিল একটা বিশেষ ঘটনা। ডায়েরিতে এর উল্লেখ থাকতো, তবে মামুলিভাবে নয়। যে চাটা খেলেন তার একটা বিশেষণ, আর ব্র্যাকেটের মধ্যেই সেই বিশেষণের একটা ব্যাখ্যা চাই। 1 মাসের ডায়েরি থেকে 12টা উদাহরণ দিচ্ছি, ব্যাপারটা পরিষ্কার হবে। 1. নৃসিংহভোগ্য চা, ভৈরবকান্তিজনক, হুহুঙ্কার প্রসাদক, জোরালো চা। 2. বৈষ্ণবভোগ্য চা, নিরীহ, সুমিষ্ট, সুকোমল, অহিংসক চা। 3. বিবেকানন্দ ভোগ্য চা, কর্মযোগ স্পৃহাবর্ধক, বাগ বিভূতিপ্রদ, তত্ত্বনিষ্ঠার অনুকূল উপাদেয় চা। 4. ভট্টাচার্য ভোগ্য চা, বিজ্ঞতাবর্ধক, গাম্ভীর্যপ্রদ, অনুগ্রহ হৃদ্য চা। 5. ধনন্তরী ভোগ্য চা, আরোগ্যবর্ধক, আয়ুষ্য, রসায়ন গুণসম্পন্ন চা। 6. পাহারাদার ভোগ্য চা, সতর্কতাবর্ধক, উত্তেজক, তন্দ্রানাশক চা। 7. মজলিসি চা, মশগুল মশগুল ভাবোদ্রেককারী চা। 8. কেরানি ভোগ্য চা, হিসাবের খাতা দেখায় উৎসাহবর্ধক বাদামি স্বাদু চা। 9. হাবিলদার ভোগ্য চা, হিম্মতপ্রদ হামবড়া ভাবের প্রবর্তক চা। 10. জনসাধারণ ভোগ্য চা, বৈশিষ্ট্যহীন চলনসই চা। 11. নারদভোগ্য চা,
সঙ্গীতানুরাগ বর্ধক, তত্ত্বজ্ঞান প্রসাদক, ভক্তি রসোদ্দীপক চা। 12 হনুমান ভোগ্য চা, বিশ্বাসযোগ্যতা বর্ধক, সমস্যা সমুদ্র লঙ্ঘনের শক্তিদায়ক, বিক্রমপ্রদ চা। ছুটিতে বাইরে। গড়পাড় থেকে ভবানীপুর আসার 2-1 বছরের মধ্যেই মা বিধবাদের স্কুল বিদ্যাসাগর বাণীভবনে চাকরি নেন। তার জন্য মাকে বাসে করে রোজ সেই গড়পাড়েরই কাছাকাছি যেতে হতো। আমার পড়াশোনার ভারও তখন মায়েরই উপর। আমি স্কুলে ভর্তি হই 9 বছর বয়সে। গ্রীষ্মে আর পুজোয় মার যখন ছুটি হতো তখন আমরা দুজন মাঝে মাঝে বাইরে যেতাম চেঞ্জে। এর আগে গড়পাড়ে থাকতে বাবা মারা যাবার পরও বার কয়েক বাইরে গেছি। তার মধ্যে 2 বারের কথা অল্প অল্প মনে আছে। একবার লখনৌ গিয়ে কিছুদিন মার মাসতুতো ভাই অতুল প্রসাদ সেনের বাড়ি আর কিছুদিন অতুল প্রসাদের বোন ছুটকি মাসির বাড়িতে ছিলাম। অতুল মামার বাড়িতে খুব গান বাজনা হতো সেটা মনে আছে। অতুল মামা নিজে গান লিখতেন। সে গান মাকে শিখিয়ে মার একটা কালো খাতায় লিখে দিতেন। তখন রবিশঙ্করের গুরু আলাউদ্দিন খাঁ অতুল মামার বাড়িতে ছিলেন আর মাঝে মাঝে পিয়ানো বাজাতেন। একদিন এলেন তখনকার নামকরা গাইয়ে শ্রীকৃষ্ণ রতনজনকার। তিনি গেয়ে শুনিয়েছিলেন বিখ্যাত ভৈরবী ভবানী দয়ানী, সেটা পরিষ্কার মনে আছে। এই গান ভেঙে অতুল মামা লিখলেন শুন সে ডাকে আমারে। একদিন অতুল মামা আর মার সঙ্গে আমাকে যেতে হলো এক বক্তৃতা শুনতে। ওস্তাদি গানের বিষয়ে বক্তৃতা, তার উপর আবার ইংরেজিতে। আমি বারবার ঘুমে ঢলে পড়ছি আর তারপর অভদ্রতা হচ্ছে বুঝতে পেরে কিংবা মায়ের ধমক খেয়ে জোর করে সোজা হয়ে বসে চোখ খুলে রাখতে চেষ্টা করছি। তখন কি আর জানি যে যিনি বক্তৃতা করছেন তার নাম বিষ্ণু নারায়ণ ভাতখান্ডে, আর তার মতো সঙ্গীত বিশারদ পণ্ডিত ভারতবর্ষে খুব কমই জন্মেছে। ছুটকি মাসির বাড়িতে খুব একটা জমেনি, এই কারণে যে মেসমশাই শ্রীরঙ্গম দেশিকাচার শেষাদ্রি আয়াঙ্গার ছিলেন মাদ্রাজি, আর তার 3 ছেলে মেয়ে আমার মাসতুতো ভাই বোন অমরদা, কুন্তুদি আর রমলাদি কেউই বাংলা বলতো না বা জানতো না। আমাকে তাই বেশিরভাগ সময়ই মুখ বন্ধ করে তাদের গড় গড় করে বলা ইংরেজি শুনতে হতো। শুধু সন্ধেবেলা হ্যাপি ফ্যামিলি বলে একটা খেলা খেলার সময় তাদের সঙ্গে যোগ দিতে পারতাম। সেবার লখনৌতে ছোট মাসিও গিয়েছিল আমাদের সঙ্গে। যাবার সময় না আসবার সময় মনে নেই। মা আর মাসি উঠে গেলেন ইন্টার ক্লাস লেডিস কামরায়। আমার সেখানে জায়গা হলো না বলে আমাকে কোনো রকমে উঠিয়ে দেওয়া হলো পাশের এক 2nd ক্লাস কামরায়। উঠে দেখি কামরা বোঝায় লালমুখো সাহেব মেম। আমার বুক ধুকপুক, মুখে রা নেই। উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে, নামতেও পারি না। কি আর করি, একটা কোণে মেঝেতে বসে রইলাম চুপটি করে সারা রাত। সাহেবরা যদি আমায় বসতে দিতে চেয়েও থাকে তাদের ইংরেজি বোঝার সাধ্যই আমার ছিল না। আমার ধারণা তারা আমাকে গ্রাহ্যই করেনি। লখনৌতে পরেও গিয়েছি বেশ কয়েকবার। মেজমামা ছিলেন ওখানকার ব্যারিস্টার। তার 2 ছেলে মন্টু, বাচ্চু আমার চেয়ে বয়সে ছোট হলেও আমার খেলার সাথী। শহরটার উপরেও একটা টান পড়ে গিয়েছিল। নবাবদের শহরের বারা ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, 76 মঞ্জিল, দিলখুশার বাগান এসব যেন মনটাকে নিয়ে যেত আরব উপন্যাসের দেশে। সবচেয়ে আশ্চর্য লাগতো বাড়া ইমামবাড়ার ভিতরের গোলকধাঁধা ভুলভুলাইয়া। গাইড সঙ্গে না থাকলে ভেতরে ঢুকে আর বেরোনো যায় না। গাইড গল্প করত একবার এক গোড়া পল্টন নাকি বড়াই করে একাই ঢুকেছিল গোলকধাঁধার ভিতরে, তারপর বাইরে বেরোনোর পথ না পেয়ে সেখানেই থেকে যায়, আর না খেতে পেয়ে সেখানেই তার মৃত্যু হয়। রেসিডেন্সির ভগ্নস্তূপের দেয়ালে কামানের গোলার গর্তে সিপাহী বিদ্রোহের চেহারাটা যেন স্পষ্ট দেখতে পেতাম। মার্বেলের ফলক বলছে এই ঘরে অমুক দিন অমুক সময়ে কামানের গোলায় স্যার হেনরি লরেন্সের মৃত্যু হয়। ইতিহাস ভেসে ওঠে চোখের সামনে। এই লখনৌকে পরে আমি গল্পে আর ফিল্মে ব্যবহার করেছি। ছেলেবেলার স্মৃতি আমার কাজ অনেকটা সহজ করে দিয়েছিল। প্রথমবার লখনৌ যাবার পরেই মার সঙ্গে গিয়েছিলাম শান্তিনিকেতনে। সেবার গিয়ে মাস 3 ছিলাম। তখন আমার খেলার সাথী ছিল রথীন্দ্রনাথের পালিত মেয়ে পুপে। দুজনের বয়স কাছাকাছি।
রোজ সকালে পুপে চলে আসতো, আমাদের ছোট কুটিরে ঘণ্টাখানেক খেলা করে চলে যেত। তখন শান্তিনিকেতনের চারিদিক খোলা। আশ্রম থেকে দক্ষিণে বেরোলেই সামনে দিগন্ত অবধি ছড়ানো খোয়াই। পূর্ণিমার রাতে খোয়াইতে যেতাম আর মা গলা ছেড়ে গান গাইতেন। মাই আমাকে একটা ছোট্ট খাতা কিনে দিয়েছিলেন, যেটা নিয়ে মাঝে মাঝে চলে যেতাম কলা ভবনে। নন্দলাল বাবু সে খাতায় 4 দিনে 4টে ছবি এঁকে দিয়েছিলেন আমায়। পেন্সিলে গরু আর চিতাবাঘ, রং তুলি দিয়ে ভাল্লুক আর ডোরাকাটা বাঘ। বাঘটা এঁকে সবশেষে লেজের ডগায় তুলির একটা ছোপ লাগিয়ে সেটাকে কালো করে দিলেন। বললাম, ওখানটা কালো কেন? নন্দলাল বাবু বললেন, এই বাঘটা ভীষণ পেটুক, তাই ঢুকেছিল একটা বাড়ির রান্নাঘরে মাংস চুরি করে খেতে। তখনই লেজের ডগাটা ঢুকে যায় জ্বলন্ত উনুনের ভেতর। বছর 7 বয়সে প্রথম গেলাম দার্জিলিং। থাকবো 3 মাসির বাড়িতে পালা করে। কদিন থাকবো তার ঠিক নেই। মনে আছে, যাবার পথে ভোরে ট্রেনে যখন ঘুম ভাঙল, তখন জানলা দিয়ে বাইরে চেয়ে দেখলাম হিমালয়। তখন মুখের কথা বন্ধ হয়ে গিয়েছিল। শিলিগুড়িতে মোটর গাড়ি পাঠিয়ে দিয়েছেন মায়া মাসিমা, কারণ তার বাড়িতেই থাকবো প্রথম। ড্রাইভার বাঙালি ভদ্রলোক। এঁকে বেঁকে পথ উপরে উঠে চলেছে পাহাড়ের গা দিয়ে। যতই উপরে উঠছি ততই মেঘ আর কুয়াশা বাড়ছে, আর ততই জোরে গাড়ি চালাচ্ছেন আমাদের ড্রাইভার। বললেন, তার নাকি পুরো রাস্তার প্রত্যেকটি মোড় নখদর্পণে, তাই ভয়ের কোনো কারণ নেই। মায়া মাসিমার স্বামী অজিত মেসমশাই দার্জিলিংয়ের নামকরা ডাক্তার। এরই কলকাতার বাড়িতে আমি জুজুৎসু শিখতে যেতাম। আর মাসতুতো ভাই দিলীপদা আমার চেয়ে বছর 5 বড়। নেপালি বলে একেবারে নেপালিদের মতো। বাড়ির গেটের ধারে পা ছড়িয়ে বসে নেপালিদের সঙ্গে তাস খেলে, আর ঘোড়া ছোটায় যেন চেঙ্গিস খাঁ। দিলীপদা পরে দার্জিলিংয়ের লেবং রেসের মাঠে কিছুদিন জকি ছিল। সম্ভবত দার্জিলিংয়ের ইতিহাসে একমাত্র বাঙালি জকি। দিলীপদার সঙ্গে ক্যারাম খেলাটা জমতো ভালো, আর দিলীপদার কাছে ছিল এক গাদা কমিক্স বই। কমিক্সের ভক্ত আমি খুব ছোটবেলা থেকেই। আমার জ্বর হলে মা নিউ মার্কেট থেকে 4 আনা দিয়ে 2টো নতুন কমিক্স এনে দিতেন। তার মধ্যে সবচেয়ে ভালো লাগতো কমিক কার্ডস আর ফিল্ম ফান। মায়া মাসির বাড়ি থেকে গেলাম মনু মাসির বাড়ি। এই মাসির স্বামী হলেন সেই মেসমশাই, যার ইন্স্যুরেন্স কোম্পানিতে সোনা মামা কাজ করতেন। বাড়ির নাম এলগিন ভিলা। বাড়ির সামনে পাহাড়ের মাথা চেয়েছে তৈরি করা টেনিস মাঠ। মেসুর সঙ্গে তার ছেলেরাও টেনিস খেলে। এই মেসুর বিষয়ে একটু আলাদা করে বলা দরকার, কারণ ছেলেবেলার আমাদের স্মৃতির অনেকটাই এর কলকাতায় আলিপুরে নিউ রোডের বিশাল বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। অবিনাশ মেসমশাই একেবারে কেরানি অবস্থা থেকে বিরাট এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মালিকের পদ অবধি উঠেছিলেন। তখন তিনি হাবভাবে একেবারে সাহেব। তাকে দেখে তার প্রথম অবস্থা কল্পনা করা অসম্ভব। মেসুর ছেলে মেয়ে অনেকগুলি, তার মধ্যে বড় ছেলে অমিও আমার সোনা মামার বন্ধু। দুজনকে একসঙ্গে মুগার সুতো দিয়ে ঘুড়ি ওড়াতে দেখেছি বকুল বাগানের ছাদ থেকে। যদিও ঘুড়ি ওড়ানোর বয়স তখন ওদের নয়, আমার। নিউ রোডের বাড়িতে বিয়ে হলে যা ধুমধাম হতো তেমন আমি আর কোথাও দেখিনি। শুধু লোকজন খাওয়ানো নয়, সেই সঙ্গে আমোদের ব্যবস্থাও থাকতো। একবার বড় মেয়ের বিয়েতে মেসো ব্যবস্থা করলেন প্রফেসর চিত্তরঞ্জন গোস্বামীর কমিকের। সে সময় কলকাতার সবচেয়ে নামকরা কমিক অভিনেতা ছিলেন গোস্বামী মশাই। এই জিনিসটা আজকাল ক্রমে উঠে যাচ্ছে। ঘণ্টাখানেক ধরে একজন লোক নানান রং তামসা করে দর্শককে জমিয়ে রাখবে, এমন ক্ষমতা আজ আর কারুর নেই। চিত্তরঞ্জন গোস্বামী সেটা অনায়াসে পারতেন। আলিপুরের বিয়েতে তার একটা কমিক আমার এখনো মনে আছে। তার কারণ সেটা শুনে আমার লক্ষণের শক্তিশালের কথা মনে হয়েছিল। রাবণ আসিল যুদ্ধে পড়ে বুট জুতো, আর হনুমান মারে তারে লাথিচড় গুঁতো। নামের কি মহিমা, রাম নামের কি মহিমা। এই দিয়ে শুরু, আর শেষের দিকে ছিল গ্যাক করে বিঁধল বান দশাননের বুকে, বাপরে বাপ ডাক ছাড়ে ধুঁয়ো দেখে চোখে। নামের কি মহিমা। 20 হাতে পটল তোলে, 10 মুখে বাজে শিঙে,
দেখতে দেখতে রাবণ রাজা তুলে ফেলল ঝিঙে। নামের কি মহিমা! এই জিনিস অবশ্য চিত্তরঞ্জন গোস্বামীর মতো কেউ গাইতে পারবে না। কমিক দেখিয়ে আমাদের পেটে খিল ধরিয়ে দিয়ে সবশেষে ভদ্রলোক টপাটপ খেয়ে ফেললেন 19টা রসগোল্লা। অবিনাশ মেসমশাইয়ের একটা আলিশান ইটালিয়ান গাড়ি ছিল, যার নাম ল্যান্সিয়া। গাড়ি যখন চলত তখন বনেটের ডগায় দপদপ করে গোলাপি আলো বেরোতো একটা কাচের ফড়িংয়ের গা থেকে। আমরা যখন দার্জিলিং গেছি, মার তখনও কলকাতার চাকরি হয়নি। দার্জিলিংয়ে কিছুদিন থাকার পরেই হঠাৎ মাস্টারির চাকরি নিয়ে ফেললেন মহারানী গার্লস স্কুলে, আর সেই সঙ্গে আমিও সেই স্কুলে ভর্তি হয়ে গেলাম। অদ্ভুত স্কুল, ক্লাসে ক্লাসে ভাগ নেই। আমি একটা বড় হলঘরের এক জায়গায় বসে পড়ছি। দূরে ওই কোণে দেখতে পাচ্ছি আরেকটা ক্লাসে মা অঙ্ক কষাচ্ছেন। কদিন পড়েছিলাম স্কুলে তা মনে নেই। সত্যিই কিছু পড়েছিলাম না চুপচাপ বসিয়ে রাখা হতো আমাকে যতক্ষণ না মার ছুটি হয় তাও মনে নেই। এদিকে মনটা ভারী হয়ে আছে, কারণ মেঘ আর কুয়াশার জন্য এসে অবধি কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি। কলকাতার বাড়ির দেয়ালে টাঙানো আছে ঠাকুরদাদার আঁকা রঙিন কাঞ্চনজঙ্ঘার ছবি। মন ছটফট করছে মিলিয়ে দেখার জন্য ছবির কাঞ্চনজঙ্ঘার সঙ্গে আসল কাঞ্চনজঙ্ঘা। অবশেষে এলগিন ভিলাতে একদিন ভোরবেলা মা ঘুম ভাঙিয়ে দিলেন। ছুটে গেলাম জানালার ধারে। ঠাকুরদাদার ছবিতে ছিল বরফের উপর বাঁ দিক থেকে পড়ছে বিকেলের রোদ, আর এখন চোখের সামনে দেখছি ডান দিক থেকে রং ধরা শুরু হয়েছে। হাঁ করে চেয়ে রইলাম যতক্ষণ না সূর্যের রং গোলাপি থেকে সোনালি, সোনালি থেকে রূপালি হয়। এরপরে নিজের দেশে আর বাইরে পৃথিবীর বহু দেশে বহু নামকরা সুন্দর দৃশ্য দেখেছি, কিন্তু সূর্যোদয় আর সূর্যাস্তের কাঞ্চনজঙ্ঘার মতো সুন্দর দৃশ্য আর কোথাও দেখিনি। ছুটিতে বাইরে সবচেয়ে বেশি ফুর্তি হতো মেজ পিসিমার বাড়িতে। পিসেমশাই ছিলেন সদর ডেপুটি অফিসার। তার কাজের জায়গা ছিল বিহার। বদলির চাকরি, কখনো হাজারিবাগ, কখনো দ্বারভাঙ্গা, কখনো মুজাফফরপুর, কখনো আড়া, এইভাবেই ঘুরে ঘুরে কাজ। আমি যখন প্রথম ওদের কাছে বেড়াতে যাই তখন ওরা ছিলেন হাজারিবাগে। পিসিমার 2 মেয়ে, নিনি আর রুবি, আর তাদের বাপমাহারা খুড়তুতো ভাই বোন কল্যাণ আর লতু। সবাই আমার চেয়ে বয়সে বড়, আর সবাই আমার বন্ধু। হাজারিবাগে এরপরে আরও কয়েকবার গেছি। প্রথমবার যাওয়া থেকে মনে আছে পিসেমশাইয়ের সবুজ রঙের ওভারল্যান্ড গাড়ি। তখনকার গাড়ির লটখটে চেহারা দেখে এখনকার লোকের হাসি পাবে, কিন্তু এই ওভারল্যান্ড গাড়ি যে কত তাগড়াই গাড়ি ছিল আর কত ঝঞ্ঝার মধ্যেও সে তার বাহনের কর্তব্য পালন করে এসেছে, সেটা পিসেমশাইয়ের মুখে শুনতাম। এই গাড়িতে করেই আমরা গিয়েছিলাম রাজরাপ্পা। হাজারিবাগ থেকে মাইল 40 দূরে ভেড়া নদী পেরিয়ে মাইলখানেক হাঁটার পর রাজরাপ্পা। সেখানে গা ছমছম করা ছিন্ন মস্তার মন্দিরকে ঘিরে দামোদর নদীর ওপর জলপ্রপাত, বালি, দূরের বন আর পাহাড় মিলিয়ে অদ্ভুত দৃশ্য। ফেরার পথে গাড়ি খারাপ হয়ে গেল ব্রাহ্মণবেড়িয়া পাহাড়ের ধারে। পাহাড়ে নাকি অনেক বাঘ ভাল্লুক। গাড়ি সারাতে সারাতে রাত হয়ে গেল, কিন্তু বাঘ ভাল্লুকের দেখা পেলাম না। গাড়িতে কোথাও যাবার না থাকলে সবাই মিলে হেঁটে বেড়াতাম সন্ধ্যাবেলা। ফিরতাম খাবার সময়ের ঠিক আগে। টিমটিমে লণ্ঠন আর কেরোসিন ল্যাম্পের আলো, তার মধ্যে বসে গল্প আর খেলা দারুণ জমত। তাসের খেলা ছিল আয়নামোহর আর গোলামচোর। গোলামচোর সকলেই জানে, কিন্তু আয়নামোহর খেলা আর কাউকে কখনো খেলতে দেখিনি। আর সেই খেলার যে কী নিয়ম সেটা আজ আর মনেও নেই। অন্য খেলার মধ্যে একটা মজার খেলা ছিল হুইসপারিং গেম। 5 জনে গোল হয়ে বসে খেলা। একজন তার বায়ের লোকের কানে ফিসফিস করে একটা কথা বলল। একবারের বেশি বলা চলবে না। সেই একবারে বায়ের লোক যা শুনল সেটাই সে তার বায়ের লোককে বলল। এইভাবে কান থেকে কান ঘুরে কথা আবার যে শুরু করেছিল তার কানেই ফিরে এলো। মজাটা হচ্ছে কথা শেষ পর্যন্ত কীতে দাঁড়ালো তাই নিয়ে। আমি একবার শুরু করে বায়ের লোকের কানে বললাম হারাধনের 10টি ছেলে। সেটা যখন শেষে আমার কানে ফিরে এলো তখন হয়ে গেছে হ্যাংলা কানে হাতি হাসে।
10-12 জন লোক হলে খেলাটা আরো বেশি জমে। হাজারিবাগের পরে গিয়েছি দ্বারভাঙা, আর তারও পরে আড়া। এ দুটো জায়গায় হাজারিবাগের তুলনায় কিছুই না, কিন্তু তাতে ফুর্তিতে কোনো কমতি হয়নি। ইতিমধ্যে নিনি রুবির আরেক খুড়তুতো বোন ডলি এসে খেলার সাথেই আরেকজন বেড়ে গেছে।